এ ছিল এক নতুন স্বপ্নের ডাক। শেখ হাসিনার ১.৫ দশকের শাসন শেষ করার পর রাজপথে যারা ছিলেন অগ্রণী তারাই গড়লেন এক নতুন রাজনৈতিক দল, নাম জাতীয় নাগরিক পার্টি। তখন মনে হয়েছিল হয়তো এরাই বদলে দেবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু মাত্র ৬ মাসেই সেই স্বপ্ন কি ভেঙে যাচ্ছে? ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অদ্ভুত তরুণ নেতৃত্বে রাজনৈতিক যাত্রা হয়েছিল আশা পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে। শুরুতেই ছাত্র জনতা ঐক্য করো, অন্যায় অবিচারে বিদায় করো স্লোগান ছিল সবার মুখে মুখে, আর পরিচয়ের মূল প্রতীকও ছিল এই স্লোগান। তখন তারা স্পষ্টভাবে বলেছিল এটি কোনো রাজনৈতিক দল হবে না, বরং একটি নাগরিক প্ল্যাটফর্ম যা বৈষম্যের বিরুদ্ধে কাজ করবে। কিন্তু ঘটনা প্রবাহ পাল্টে যায় দ্রুত। ২০২৪ সালে ৮ই সেপ্টেম্বর গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি, যা কয়েক মাসের মধ্যেই রূপ নেয় জাতীয় নাগরিক পার্টিতে। তখন থেকে সমালোচকরা বলছিলেন এটি হয়তো আরেকটি কিংস পার্টি হতে চলেছে, অর্থাৎ ক্ষমতার কাছাকাছি অবস্থান করে সরকারি সুবিধাভোগী একটি দল। দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয় ২৮শে ফেব্রুয়ারি ২০২৫। তখনই দেখা যায় দলীয় কর্মসূচিতে সরকারি বাহিনীর নিরাপত্তা, শীর্ষ নেতাদের ভিআইপি প্রোটোকল এবং বড় থেকে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত ব্যস্ত প্রচারণা। এর ফলে সাধারণ মানুষের চোখে এনসিপি দ্রুত সরকার ঘনিষ্ঠ দল হিসেবে চিহ্নিত হয়। যদিও নেতারা জোর দিয়ে বলেছিলেন আমরা কোনো কিংস পার্টি নই, তবুও বাস্তবতার চিত্র ভিন্ন। কারণ রাজনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জনগণের আস্থা বড় মূলধন, আর সেই আস্থা প্রথম কয়েক মাসেই চ্যালেঞ্জের মুখে পড়ে এনসিপি। নতুন দলের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সংগঠন তৈরি করা এবং তা ধরে রাখা। এনসিপি সেখানে একাধিক ভুল করেছে। নিচের কর্মীদের মতামত ছাড়াই কমিটি গঠন, দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই বললেই চলে। যারা আন্দোলনের সময় সামনে ছিলেন তাদের পেছনের সারিতে রাখা, স্থানীয় নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় সম্পর্ক ক্রমে দুর্বল হয়ে পড়ায়, এইসব ভুল অন্যতম এনসিপির জন্য। ফলাফল প্রথম ৬ মাসেই বহু জেলা এবং উপজেলা কমিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এনসিপির যাত্রা শুরুর দিন থেকেই বিতর্ক। কেউ বলল নতুন স্বপ্নের দল, আবার কেউ ঠোঁট কেটে বলল আরেকটি কিংস পার্টি। তাদের প্রতিটি সভা সমাবেশ ছিল সরকারি বাহিনীর নিরাপত্তা বেষ্টনী। প্রথমে মানুষ ভাবল এটি হয়তো পরিবর্তনের জন্য রাষ্ট্রের সহায়তা, কিন্তু ধীরে ধীরে সেই সহায়তার ছায়া হয়ে উঠল সন্দেহের কারণ। যখন দুর্নীতি, চাঁদাবাজি, বদলি বাণিজ্য, পাঠ্যপুস্তক ছাপার মতো সংবেদনশীল কাজে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠতে লাগলো, মানুষের ভরসা তখন নড়ে গেল। এমনকি রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রে জড়িয়ে পড়ার অভিযোগও আসলো এনসিপি নেতাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় ধাক্কা আসে জুলাই মাসে। দলের শীর্ষ ৫ নেতার হঠাৎ কক্সবাজার গমন। কেউ জানে না কেন, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা। গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এমনকি সমর্থকরাও বলতে শুরু করলো আমরা যাদের নায়ক বানিয়েছিলাম তারা কি সেই অবস্থানে আছে এখন? কক্সবাজার স্ক্যান্ডেল নিয়ে নানা মত এবং নানামুখী প্রতিক্রিয়ায় একটি বিষয় স্পষ্ট, ঘটনা যাই ঘটুক, সাধারণ মানুষ যে বিশ্বাসের আসনে গণ আন্দোলনের নায়কদের বসিয়েছিলেন সেই অবস্থানে এখন তারা নেই। তারপর শুরু হলো পদত্যাগের ঢল। চট্টগ্রাম, সিলেট, মাদারীপুর, ঢাকা, কুড়িগ্রাম, শরীয়তপুর, রাজশাহী, চাঁদপুর, এক জেলার পর আরেক জেলা, একের পর এক নেতা বলছেন আমরা যাচ্ছি। কেউ অভিযোগ করলেন দলীয় কন্দল, কেউ বললেন গণতান্ত্রিক চর্চার অভাব, আবার কেউ ক্ষোভ ঝাড়লেন আমাদের মতামত না নিয়েই কমিটি করা হয়েছে। সাতকানিয়ার আরফান উদ্দিন মাসুদ বললেন
এই কমিটি এক ব্যক্তির একক সিদ্ধান্ত হয়েছে, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। মাদারীপুরের শিবচরের 4 নেতা বললেন, অযোগ্য নেতৃত্বে আমরা বঞ্চিত হচ্ছি, এর মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। এমনকি আন্দোলনের সময়কার পরিচিত মুখ নীলা ইসরাফিলও সম্পর্ক ছিন্ন করলেন, যদিও দল বলল সে তো আমাদের কেউ ছিলই না। সব মিলিয়ে 6 মাসে কয়েক ডজন নেতার পদত্যাগ, এটাই কি একটি নতুন দলের জন্য মৃত্যু ঘণ্টা নয়? একসময় মানুষ এই তরুণদের দিকে তাকিয়ে বলতো এরা বদলাবে সব, কিন্তু সেই মানুষই এখন প্রশ্ন করছে তারা কি আলাদা, নাকি পুরনোদের মতোই ক্ষমতার খেলায় মেতেছে? বিএনপি যেদিন সতর্ক করেছিল কিংস পার্টি হলে মানুষ ভালো চোখে নেবে না, আজ মনে হয় সেই সতর্কবাণী হয়তো বৃথা যায়নি। নতুন রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু ভোটে জয় পাওয়া নয়, মানুষের ভরসা ধরে রাখা। এনসিপি সেই ভরসা হারাচ্ছে প্রতিদিন। একদিকে অন্তর্বর্তী সরকারের সহায়তা, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, এই দুইয়ের মাঝে দলটা যেন দিশহারা জাহাজ। 6 মাস আগে যে তরুণরা বৈষম্য বিলোপের স্বপ্ন দেখেছিল, আজ তাদের অনেকেই দল ছাড়ছে, অনেকে নীরব হয়ে গেছেন। তাহলে কি স্বপ্নটা সত্যি ফিকে হয়ে যাচ্ছে, নাকি এটা শুধু একটি অস্থায়ী ধাক্কা, যার পর আবার নতুন করে উজ্জীবিত হবে তারা? যদি এনসিপি ক্রমাগতভাবে ক্ষমতাসীন গোষ্ঠীর স্বার্থে কাজ করে এবং স্বাধীন অবস্থান হারায়, তবে এটি হয়তো এক ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। তখন জনসমর্থন ন্যূনতম থাকলেও রাজনৈতিক চুক্তি এবং ক্ষমতার বিনিময়ে অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে। তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দলগুলো টিকে থাকা সবসময় কঠিন। শক্তিশালী সাংগঠনিক কাঠামো, স্পষ্ট আদর্শ, অভ্যন্তরীণ গণতন্ত্র এবং নেতৃত্বের স্বচ্ছতা ছাড়া একটি নতুন দল দ্রুত ভঙ্গুর হয়ে পড়ে। এনসিপির ক্ষেত্রেও সেটি ঘটেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। যদিও নিজেদের ভুলগুলো এখনও স্বীকার করছে না এনসিপি। তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন এবং এনসিপিতে যারা রয়েছেন তারা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন। দলটির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেন, মিডিয়াকে ব্যবহার করে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য একটি অপশক্তি বর্তমানে কাজ করছে। কিন্তু তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেসব বিষয়ে তারা কিছুই বলছেন না। অভিযুক্তদের ব্যাপারে সমালোচনা করা কি মিডিয়া ট্রায়াল? আত্মসমালোচনা না করে নিজেদের দোষ অন্যের ঘাড়ে দিলে সেই দলের পরিণতি ভালো হয় না, ইতিহাস তার সাক্ষী। সব কিছু মিলিয়ে এনসিপির বর্তমান পরিস্থিতি সংকটপূর্ণ হলেও সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। যদি দলীয় নেতৃত্ব আন্তরিকভাবে অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে, গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করে এবং ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে, তবে পুনরুদ্ধার সম্ভব। কিন্তু তা না হলে 6 মাসে শুরু হওয়া পতনের ধারা থামানো কঠিন হবে। আপনার কি মনে হয়, এনসিপি এখনও সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে পারবে, নাকি এই ভাঙন প্রমাণ আমাদের রাজনীতিতে নতুন বলে কিছু নেই? জানান আপনার মতামত, আর ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন। সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।